নবনীতা দেবসেনের লেখা ছোট গল্প সুটকেস। চন্দন বাবার জন্য বিলেত থেকে ঘড়ি আনলো, কিন্তু মার জন্য কী যে আনবে ভেবে পেল না। শেষে কি ভেবে একটা লাল টুকটুকে ছোট দেখে হালকা ফাইবার গ্লাসের সুটকেস কিনল। বাবা ঘড়ি পেয়ে মহা খুশি। এক স্নানের সময় যা ঘড়িটা খুলে রাখতে বাধ্য হন, আর মা গদগদ চিত্তে সুটকেসটিকে একটা টুলের ওপরে ফুল তোলা কাপড় দিয়ে ঢেকে সাজিয়ে রাখলেন। চন্দনের ছোট ভাই বুচকুন এখনও কলেজে পড়ে, মা বাবার কাছে সেই শুধু থাকে। আর থাকে সেজ বোন ইন্দিরা, এখানে গার্লস স্কুলে পড়াচ্ছে। ছোট বোনটা ক্লাস ফ্রেন্ডকে বিয়ে করে আগেই কলকাতা চলে গেছে। দিদি মেজদি বহুকাল শ্বশুর বাড়িতে। দিদির ছেলেই বুচকুনের সমান। চন্দনের চার দাদাও বিয়ে থা করে নানান জায়গায় ছড়িয়ে পড়েছেন। 10 ছেলে মেয়ের মা হলে কী হবে, সলাজ নয়নী এখনও বেশ শক্ত আছেন, রান্নাবান্না নিজেই করেন। ক্ষেত্রবাবুর 78 হলো। মা চোখে ছানি পড়েছে, ভালো দেখতে পাচ্ছেন না আজকাল। চন্দনদা চিঠিতে দরকারি অংশগুলো লাল দিয়ে আন্ডারলাইন করে দেয়। আপাতত চন্দনের 2টো চাকরি হয়েছে বার্নপুরে, এক ইঞ্জিনিয়ারিং আর এক বোনের জন্য ঘটকালি। বাবা মায়ের মনে এখন প্রধান উদ্বেগ ইন্দিরা, যার বয়স 27 পড়েছে। গোটা শিলিগুড়ি শহরে নাকি 27 বছরের অবিবাহিত কন্যা আর একটিও নেই। চিঠিতেও চন্দন তাই নিয়ম করে পাত্রের খবর পাঠায়। সাধারণত খাঁটিই হয়, মাঝে মাঝে অবশ্য কল্পিতও পাত্র পাঠায়। কেননা চন্দন সার কথাটা বুঝে গেছে, বাবা মাকে সব থেকে খুশি করতে পারে এই একটি প্রসঙ্গ। সেদিন চন্দনের চিঠিতে একটা চমৎকার সম্বন্ধ এলো। পাত্র এই শিলিগুড়িরই ছেলে, কাজ করে আসানসোলে, মাইনিং ইঞ্জিনিয়ার। বাবা যদি সম্বন্ধটা পছন্দ করেন তবে চন্দন কথা বলতে পারে ছেলের সঙ্গে। বাবা যাতে যোগাযোগ করতে পারেন পাত্রের বাবার সঙ্গে, তাই শিলিগুড়ির ঠিকানাটাও পাঠিয়েছে চন্দন। ছানি পড়া চোখে বাবা অধিকাংশ সময় আন্দাজে কাজ সারেন। তিনি আন্দাজে পড়লেন যে চন্দন কথা বলে ফেলেছে পাত্রের সঙ্গে। এখন বাবা যেন কথাটা পাকা করেন পাত্রের বাবার সঙ্গে। বাবা ছাতাটা নিয়ে জুতোতে পা গলাতে গলাতে বললেন, বড় বউ, আমি একটু বেরোচ্ছি, কথাটা পাকা করে আসি। ছেলের সঙ্গে কথাবার্তা যখন হয়েই গেছে, কাল বিকেলে এসে ওরা মেয়ে দেখে যাক। মা ওরফে বড় বউ বললেন, সে কি গো, পাকা কথা কি? চন্দন তো কোনো কথাই পারেনি এখনো। তুমি বরং যাও, পাওনা থৌনাকে কীরকম চায় সব শুনে এসো, ঘর তো দেখে এসো। মেয়ে দেখানো এখনই কি, ও পরে হবে, কালে দেখাতে হবে না। বাবার কেবল চোখেই ছানি নয়, কানেও একটু কম শোনে মাঝে মাঝে, তাই রাগটা ইদানিং খুবই বেড়েছে। বাবা রেগে বললেন, মেয়ে দেখানো হবে না? বেশ, আমি তাহলে চন্দনকে লিখে দিচ্ছি, এ সম্বন্ধ ক্যান্সেল, এখানে হবে না। আমি কি তাই বলেছি? আগে তুমি অন্য কোনো কথাবার্তাগুলো সেরে নাও, ঘরটা কেমন বুঝে সুঝে এসো, চন্দন ওখানে পাত্রের সঙ্গে কথা বলুক, তারপর তো মেয়ে দেখবে। কেবল আটখানা শুনতে পেয়ে বাবা বললেন, ও, চন্দন পাত্রের সঙ্গে কথা বলবে তারপরে হবে? আমি কেউ নই, আমার কথা বলা চলবে না? বেশ, দেখাচ্ছি কেমন আমি কেউ নেই। এই চললুম পাত্রপক্ষকে বারণ করে আসতে, দেখি এ বিয়ে কী করে হয়। বিলেত ফেরত বলেই ছেলের কথা বাপের কথার ওপর উঠবে? বাবা জুতো পরে ছাতা বগলে ছিটকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে মাও চেঁচিয়ে বললেন, হ্যাঁ, বিয়ে ভাঙতে গেলেন? এত বড় রাগ, বাপ হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করা? বেশ, আমিও চললুম তবে মাথা ভাঙা। চন্দনের মামাবাড়ি মাথা ভাঙার কাছাকাছি। রাগ করে কথায় কথায় গত 50 বছর ধরেই স্বরাজ নয়নী বলে আসছেন, এই চললুম আমি মাথা ভাঙা। কিন্তু তারপরে কার্যটা আর এগোয়নি। তার কারণ একাধিক। প্রথম কথা, শিলিগুড়ি থেকে মাথাভাঙার কাছে ওই পাড়াগাঁয়ে যাওয়াই ছিল এক বিপুল জটিলতা। যেতে হলে জলপাইগুড়ি হয়ে ট্রেন বদলে অন্য ট্রেন ধরে, তারপর বাস ধরে, তার উপরে হাতি কিংবা ডুলি চড়ে যেতে হতো। যদিও বা কোনো জাদু বলে মা একা একা এত কাণ্ড করতেনও, মস্ত একটা দ্বিতীয় বাধা ছিল তোরঙ্গ। চন্দনের বাড়িতে কেবল ধীরে ধীরে স্টিলের ট্রাঙ্ক আর কাঠের প্যাটরা ছাড়া বাক্সই ছিল না। সুটকেসের চল হয়নি চন্দনের বাড়িতে। তার রাগ করে কি কেউ একখানা ধ্বংস ভারী তোরঙ্গ মাথায় করে বাপের বাড়ি যায়? নাকি এক কাপড়ে ভিখিরির মতন কেউ খালি হাতে বাপের বাড়িতে গিয়ে দাঁড়াতে পারে?
এই গূঢ় সমস্যার কারণে মা এতদিনে চললুম মাথা ভাঙাটাকে কাজে পরিণত করতে পারেনি। 50 বছর পরে এতদিনে সমস্যার সমাধান হয়েছে। মা ফুরফুরে হালকা বিলিতি সুটকেসে ভরে নিলেন কখানা ভালো দেখে ধোপদুরস্ত শাড়ি, সেমিজ, গুরুদেবের ফটো, জপের মালা, তেল, সাবান, গামছা, ফিতে, চিরুনি, আয়না আর জমানো হাত খরচের টাকাটা। ছোকরা চাকর পরমেশ্বরের হাতে 1 টাকা 4 আনা দিয়ে বললেন, একটা সিনেমা দেখে আয়। দোরে তালা লাগিয়ে দোরের চাবি, ঘরের চাবি প্রতিবেশিনীর আঁচলে বেঁধে দিয়ে এলেন। ইন্দু স্কুল থেকে এলেই তাকে দিয়ে দিও বলে। বুচকুন তখনও কলেজে। সোজা একটি রিকশায় চড়ে মা গেলেন সেন্ট্রাল বাস টার্মিনাসে। গত পুজোয় তার দাদার ছেলেরা এসেছিল। আজকাল দিব্যি টানা বাস হয়ে গেছে শিলিগুড়ি টু মাথাভাঙা। চমৎকার নতুন টার্মাকের রাস্তা হয়েছে। বদল টদল করতে হয় না কোথাও। ওখানে নেমেও হাতি চোর থেকে ডুলিয়ে নিতে হয় না। রিক্সা করে বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়া যায়। দাদার ছেলেরা বারবার করে ডিরেকশন দিয়ে গেছে। মা তো প্রায় চোখ বুজে বুঝেই গেলেন চলে দাদার বাড়ি দোরগোড়ায়। দাদা বুড়ো হয়েছেন, বৌদিও, কিন্তু স্বয়ং সলাজ নয়নী দেবীকে সুটকেস হস্তে মজুদ দেখে তারা যেন আহ্লাদের চোটে খোকাখুকু হয়ে পড়লেন। ভাইপো ভাইজি নাতি নাতনিদের মধ্যে উল্লাসে সাড়া পড়ে গেল। এ যে রিয়াল অ্যাডভেঞ্চার। এদিকে পুচকুন, ইন্দিরা আর তাদের বাবার চোখে ঘুম নেই, অন্নে রুচি নেই। রান্না বান্না করে স্কুল করতে ইন্দুর বেশ ট্রেন হচ্ছে। বাবা এদিকে পরমেশ্বরের রান্না মোটেই খাবেন না। চিঠির পরে চিঠি যাচ্ছে, মাথা ভাঙা, জবাব আসে না। শেষে মামাবাবুই লিখলেন, নয়ন এখন কিছুদিন এখানে থাকিবেক, উহার দেহ আগে আরও একটু সারিয়া উঠুক। শুনে বাবা আর থাকতে পারলেন না। সেই দিনই বুচকুনকে মাথা ভাঙায় পাঠালেন। পরের বাসেই বুচকুন গিয়ে দেখে মার শরীর দিব্যি ভালো আছে। বুচকুনকে দেখে মা লজ্জা লজ্জা হেসে বললেন, এসেছিস, চল যাই। এই দেখ না, এরা কি যেতে দেয়? বুচকুনকে কি ছেড়ে দিলেন তারা, মামা মামি কি ভাই বোনেরা? অতএব বুচকুনও রইল। এবারে ইন্দিরার চিঠি এলো। মা, আমি আর পারছি না। বাবার মেজাজ ভীষণ খারাপ, দিন রাত্রি রাগারাগি করছেন। পরমেশ্বরকে ছাড়িয়ে দিয়েছেন। আমার বড্ড খাটুনি পড়েছে। তোমরা কি ওখানেই থাকবে? বাবাই দোর খুললেন। মা লাজুক লাজুক মুখে অল্প হেসে প্রণাম করে বললেন, সব ভালো তো? বাবা জবাব দিলেন না। মা বললেন, ইন্দু কোথায়? যদিও জানেন ইন্দু তখন স্কুলে। বাবা জবাব দিলেন না। মা ডাকলেন, পরমেশ্বর। এবার বাবা কথা বললেন, নেই। মা এটাও জানতেন। কবে গেল? অনেক দিন। এবারে আমিও যাব। তুমি কোথায় যাবে? তা দিয়ে তোমার দরকার কি? তবে মাথা ভাঙাতে নিশ্চয়ই যাব না। মাথা ভাঙার পবিত্র নাম এমন অশ্রদ্ধাভারে উচ্চারিত হতে দেখে মার তক্ষুনি মেজাজ খাপ্পা হয়ে গেল। শক্ত গলায় মা বললেন, যেখানেই যাও আমার সুটকেসটা নিয়ে যাওয়া চলবে না। বাবা রহস্যময় হেসে উদাস সুরে বললেন, আমি যেখানে যাচ্ছি সেখানে সুটকেস লাগে না। এই কথাটিতে মা ঘাবড়ে গেলেন বলে মনে হলো। ভীতু ভীতু অপ্রস্তুত চোখে বাবার কাছে ঘেঁষতে এলেন। কোথায় যাবে গো, বলো না। বাবা সুরুত করে কিছুটা সরে গিয়ে মার নাগাল বাঁচিয়ে বললেন, রাস্তার কাপড় চোপড়গুলো ছেড়ে এলে হতো না, সব ছোঁয়া নাপা করার আগে? মা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কল ঘরে চললেন। রাত্রে খেতে বসে বাবা বললেন, কাল সকাল সকাল পুজো টুজো সেরে তৈরি হয়ে নেবে, আমার সঙ্গে কোর্টে যেতে হবে। মার হাতে রুটিটা হাতেই রইল, তাওয়ায় আর পড়ল না। কোর্টে? আমি আমি কেন কোর্টে যাব? আমি বাপু সাক্ষী টাক্ষী হতে পারবো না তোমাদের খুড়ো ভাইপোর ব্যাপারে। জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার কি একটা মামলা চলছে বহুদিন। জ্যাঠামশাই মারা গেছেন, তার ছেলের সঙ্গে এখন চলছে। বাবা বললেন, সে মামলা নয়, এ অন্য মামলা, ডিভোর্সের মামলা। তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তাই সইব ভেবেছ? আমি তোমাকে ডিভোর্স করব। অম্লান বদনে মা বললেন, তা করো না। তার জন্য কোর্টে যেতে হবে কেন? ডিভোর্সটা বাড়িতেই হতে পারে। তোমাকে এই সুখবরটি কে দিলেন শুনি? জানো ডিভোর্স মানে কে? খুব জানি, ওই সই করে সাক্ষী ডেকে বিয়ে ভাঙা তো। তা এই বাড়িতে কেন হবে না? বাড়িতে এই জন্য হবে না যে এটা আইনগত ব্যাপার। কেন? আইনের বিয়ে তো বাড়িতেই হয়। সে বুঝি দেখিনি? বন্দনাকে তো দিব্যি পুরুতমশাই বাড়ি বয়ে এসে সই করিয়ে বিয়ে দিয়ে গেলেন। ডিভোর্সে পুরুতমশাই ইচ্ছে করলেই বাড়িতে এসে
বাবা কাতরে ওঠেন। ডিভোর্সের পুরুত? আরে পুরুত নয়, সে লোকটা ছিল কি রেজিস্ট্রার। কিন্তু ডিভোর্স তো রেজিস্ট্রারে করতে পারে না, ওটা উকিলের কাজ। ও, তা নয় হলো, উকিল বুঝি বাড়িতে আসেন না? আসুক সে উকিল বাড়িতে। না না, ও হয় না, কোর্টে যেতে হবে, জজের সামনে সওয়াল করতে হবে না। সওয়াল করার কি আছে? একে চোর দেয় ধরা পড়েছে কেউ? যত বাজে কথা, বাড়িতেই হোক ডিভোর্স। দেখো বড় বউ, বাজে বকবক করো না তো মেলা। বলছি ও বাড়িতে হয় না। মা এবার একটু আদুরে গলায় বলে, হ্যাঁ গা, তা বাড়িতে যখন হবেই না তখন কোর্ট কাছারিতে কেন? তার চেয়ে বরং কালীবাড়ি গিয়ে ডিভোর্স করলে হয় না? ছোটো কুকিরা তো কলকাতায় গিয়ে কালীবাড়িতেই নিজেরা বিয়ে করে নিয়েছে, অমনি কালীবাড়ির ডিভোর্সও নিশ্চয় হয় আজকাল, সে বরং ভালো। ওহ ও, এ গোমুখকে নিয়ে আমি কি করি, কোথায় যাই? বলি বিয়ে আর ডিভোর্স দুটো জিনিস কি এক হলো? হলো না। গেরো বাঁধা আর গেরো খোলা। একটা হয়েছে ভগবান সাক্ষী রেখে, অন্যটার বেলায় শুধু হাকু মুদশুদ্ধি করলেই চলবে? ভগবান চাই না, অমনি বললেই হলো। ভগবান, আমি আর কোনো কথা শুনতে চাই না। কোর্টে কাল তোমার যেতেই হবে বড় বউ। সকাল সকাল তৈরি হয়ে নিও, পুজো সারতে 3 ঘন্টা লাগিয়ে দিও না, ফার্স্ট আওয়ারে পৌঁছানো চাই। কোর্ট মোটে যেতে আমার বয়েই গেছে, কেন মোটে কোর্টে যাব? আমি এই পোস্টে বলে দিলাম, উকিল যদি ঘরে আনতে পারো আমি ভালোই ডিভোর্স হব, নইলে তুমি যত ইচ্ছে কোর্টে গিয়ে একা একা ডিভোর্স হওগে যাও। এবারে বাবা রীতিমতো হুঙ্কার দিয়ে ওঠেন, বাহ, একা একা ডিভোর্স হওগে যাও? বলি একা একা কি বিয়েটা হয়েছিল যে একা একা ডিভোর্স হবে? কেন, তুমিই তো বললে এটা বিয়ের মতো নয়, অন্য ব্যাপার। আবার এখন কেন বলছো বিয়ের মতন? বাবা এবার আহত কণ্ঠে খেদোক্তি করলেন, মেয়ে মানুষের মুখ্যকে আর সাধে বলেছে মেয়ে মানুষকে? নির্বোধ, বোধ বুদ্ধি কিচ্ছু নেই। আঁচল থেকে চাবির গোছাটা খুলে মেঝের ওপর ঝনাত করে ফেলে দিয়ে মা ঝংকার দিয়ে বললেন, বেশ বেশ, মুখ্য তো মুখ্য, তা মুখ্যকে নিয়ে ঘর করতেই বা কে বলেছে? ডিভোর্স করতেই বা কে বলেছে? আমি বলেছি? আমি এই চললুম মাথা ভাঙা, ব্যাস। ইন্দু, আমার সুটকেসটা দে তো মা। ঠিক এই সময় পড়ার ঘর থেকে বুচকুন চেঁচিয়ে উঠল, ব্যাপারটা এখন মুলতুবি থাকুক মা, এসব নতুন আইন তোমরা কেউই ঠিকমতো জানো না। আমার পরীক্ষাটা এ মাসে হয়ে যাক, তারপর আমিই সব খোঁজ খবর এনে দেবো তোমাদের। কিচ্ছু ভাববে না বাবা, আমিই সব বন্দোবস্ত করে দেবো। মেজো জামাই বাবুর কাছে সব আইন কানুনগুলো সেরে জেনে এলেই হবে কলকাতা থেকে। আপনারা কেবল বলে দেবেন সে যদি কোন পক্ষে সাক্ষী দেবে আর আমি কোন পক্ষে। পরামর্শটা তাকেও নাকি ডেকে দেবো, ডেকে আনা দরকার। কে জানে সেবাটা কোন পক্ষে যাবে। যত সব ছেলে মেয়ে হয়েছে আজকাল, ইয়ার কি দিচ্ছে, সব কথায় কথা বলা চাই। সভ্যতা ভব্যতা কিছুই শেখাওনি তো ছেলেদের, যেমন মা তেমনি ছেলে। বলতে বলতে বাবা উঠে পড়লেন, চটি ফটফটিয়ে কলে গেলেন আঁচাতে। মা বললেন, ঠিক আছে, এখনকার মতো থাকলুম, বুচকুনের পরীক্ষাটা আগে হয়ে যাক। কিন্তু এই বলে রাখছি, পরীক্ষা যেদিন শেষ হবে সেই দিনই আমি মাথা ভাঙায় চলে যাব। সুটকেস আমার গোছানোই রয়েছে। হ্যাঁ। বিলেত থেকে ফেরার পরে 3 মাসের মাথায় চন্দনের কাছে বাবার এই চিঠিটি এলো। নিরাপদ দীর্ঘ জীবে এসু বাবা চন্দন, তোমার মাকে বিলাইতি সুটকেস উপহার দিয়া এই বৃদ্ধ বয়সে তুমি আমার খরচ ও অসুবিধা দুইটাই যৎপরণাস্তে বৃদ্ধি করাইয়াছ। আর এক ঝামেলা করিয়াছে এই বাসরুট হইয়া। লাভের মধ্যে তোমার মা মাসের মধ্যে 3 বার সুটকেস গুছাইয়া বাসে চড়িয়া মাথা ভাঙায় গোসা করিতে চলিয়া যাইতেছেন। তাহাকে ফিরাইয়া আনিতে শ্রীমান বুচকুনকেও কলেজ কামাই করিয়া হপ্তায় মাথা ভাঙায় ছুটিতে হইতেছে। খরচের কথা বাদই দাও, ইহাতে বুচকুনের পড়াশোনার যার পণ্যায় ক্ষতি হইতেছে। তাল বুঝিয়া পরমেশ্বর হতভাগা বাজারে 2 হাতটা চুরি করিতেছে। ইন্দুময় স্কন্ধে রান্নাবান্না, সংসারের পাঠ এবং চাকুরি সমস্ত আসিয়া পড়িয়াছে। ইহাতে ইন্দুর স্বাস্থ্য বেশ ভাঙিয়া যাইতেছে। এভাবে চলিলে আর কেহই বা ওকে বিবাহ করিবে? আমাদিগের নাওয়া খাওয়া সকলই মাথায় উঠিয়াছে, প্রাণের স্বস্তি নাই, বাড়িতে অশান্তির সীমা নাই, চূড়ান্ত অনিয়ম সৃষ্টি হইয়াছে। ওই অলক্ষণে সুটকেস আমদানি করিয়া সংসারে ঘুণ ধরাইয়া দিয়াছ। আমার সুচিন্তিত অভিমত এই যে দুর্গাপুজোর সময় আসিয়া তুমি ওই বাহারি বিলাইতি সুটকেস অতি অবশ্যই ফিরাইয়া লইয়া যাইবে, ইহার কোনো মতে নড়চড় না হয়। এই 2 লাইন লাল পেন্সিল আন্ডারলাইন করা। আশা করি কর্মস্থলের এবং অন্যান্য সমস্তই কুশল। শ্রী ভগবানের নিকট তোমার মঙ্গল প্রার্থনা করি।
ইতি ৯-৮, ১৩৮২। আশীর্বাদক শ্রী ক্ষেত্রপ্রসাদ চক্রবর্তী। পুনশ্চ সুবিধা থাকিলে বরং তোমার মায়ের জন্য একটি ছোট দেখিয়া লোহার আলমারি কিনিয়া দিয়া যাইও। এই গল্পটা ৭৫ সালে লেখা, নবনীতা দেবসেনের। শেষ করলাম।